কে কে আছে এখানে? হাতে করে নিজের মোবাইলটাও আনেনি, তাহলে তো ফ্ল্যাশ লাইট অন করে দেখতে পারতো আশেপাশে কেউ আছে কিনা। অন্ধকারে তিশার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তবুও হাত দিয়ে রুমের দরজা খোঁজার চেষ্টা করছে। হঠাৎ নিজের কাছে, খুব কাছে কারো উপস্থিতির আভাস পেল তিশা। এতে তিশা আরো ভয় পেয়ে চিৎকার দিতে নিলে অচেনা ব্যক্তিটি তিশার মুখ চেপে দেয়ালের সাথে আটকে ফেলে। অচেনা ব্যক্তিটি হয়তো অর্ক ভেবে তিশা নিজেকে ছুটাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু এত ধস্তাধস্তি করার পরেও অচেনা ব্যক্তিটি এক চুলও সরাতে পারল না। একসময় তিশা শান্ত হয়ে যায়। অচেনা ব্যক্তিটি তিশার মুখ চেপে দেয়ালের সাথে এমনভাবে আটকে ধরেছে যে তিশা কোনো রকম নাড়াচাড়াও করতে পারছে না। হঠাৎ তিশা নিজের মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করলো। তিশা ভয়ে চোখ দিয়ে পানি ঝরছে। তিশার চোখের পানি অচেনা ব্যক্তিটির হাত স্পর্শ করলে অচেনা তিশার মুখ থেকে হাতটা সরিয়ে ফেলে। তিশার সুযোগ পেয়ে চিৎকার দিতে চাইলে অচেনা তিশার ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠের মাঝে নিয়ে নেয় আর খুব সফটলি তিশাকে চুমু দিতে থাকে। অন্ধকারে তিশা কিছু না দেখলেও অচেনা ব্যক্তিটি এমন আচরণ মোটেও আশা করেনি। তিশার চোখগুলো বড় বড় হয়ে গেল। চোখের কোণ দিয়ে এখন জল গড়িয়ে পড়ছে। অচেনা ব্যক্তিটি তিশার সেই জলটাও খুব যত্ন করে শুষে নিয়ে নেয়। তিশা মাথাটা হ্যাং করছে, বুঝতে পারছে না কি করে ছুটাবে নিজেকে। জিসান ছাড়া কাউকে তিশা নিজের কাছেও ঘেঁষতে দেয়নি কখনো, কিন্তু আজ সেই তিশার সাথে এমন একটা ঘটনা ঘটার তিশার শরীর কেমন নিস্তেজ হয়ে পড়েছে। তিশার অবস্থা বুঝে অচেনা তিশাকে ছেড়ে দিয়ে সাথে সাথেই 2 কদম পিছিয়ে চলে যায়। সারা পেয়ে তিশা দেয়াল ঘেঁষে নিচে বসে নীরবে কাঁদতে থাকে। হঠাৎ স্টোর রুমের দরজা খোলার শব্দ পেয়ে তিশা উঠে দেখতে চায় কে ছিল এতক্ষণ এই রুমে, কিন্তু আফসোস তিশা কাউকে দেখতে পেল না। তিশা এখনো খুব শক্ট এর মধ্যেই আছে। কে করলো আমার সাথে এমন জঘন্য একটা কাজ? কে? হঠাৎ তিশার খেয়াল হলো অচেনা ব্যক্তিটি কিছু একটা দিয়েছিল ওকে, কিন্তু কি? তাই স্টোর রুমের আবার গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কিছু না পেয়ে কাঁধে হাত দিয়ে নেয় ব্যথা করছে বলে। তখনই কাঁধে একটা রুমাল পায়। রুমালটা দেখে তিশা চমকে যায়। আরে এটাই মনে হয়, কিন্তু এখানে কিছু লেখাও আছে। এরপর থেকে কোথাও একা যেতে 10 বার ভাববে, না ভাবলে সমস্যা নেই। আজ যা হলো তা আবার হবে, তবে এবারের থেকে আরো বেশি। তাই মনে থাকে জানো, আমি এক কথা বারবার বলি না। তোমার ভালোর জন্যই বলছি। প্লিজ শোনা, কথাগুলো বোঝার চেষ্টা করো। একা একা কোথাও যেও না। তিশা লেখাটা পড়ে হতভম্ব হয়ে গেল। কে হতে পারে এমন ভাবে? একমাত্র জিসানই আমাকে বলে। তার কথায় যেমন রাগ থাকে তেমন ভালোবাসা দুটোই থাকে। এই লেখাটাও এমন। তাহলে কি জিসান? না, এটা কিভাবে সম্ভব? চোখে জল আসলেও মুখে কেন জানি একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছে তিশার। জিসান, আপনি আমার রুহে মিশে আছেন, তাই তো আমার নামটাই যথেষ্ট আমার মুখে হাসি ফিরিয়ে আনার জন্য। প্লিজ কাম ব্যাক জিসান, প্লিজ। তা না হলে আমাকেও নিয়ে যান আপনার দুনিয়ায়। আমি যে আজও আপনাতে মত্ত হতে চাই। গভীর চিন্তিত মুখ নিয়ে দুজন ব্যক্তি কখন থেকে কারোর জন্য অপেক্ষা করছে, অথচ আজ তার লেট হবার কথা ছিল। নিশি ও তিশা বসে আছে অফিসের সামনে কোনো এক রেস্টুরেন্টে। কাল রাতে আরিয়ানের পাঠানো ভিডিও দেখে তিশার তো ঘুমোই হারাম হয়ে গিয়েছে। আর নিশি, সে তো নখ কামড়াচ্ছে আর ভাবছে, গভীরভাবে ভাবছে। মনে হয় সারা জীবন এর ভাবনা আজই সব ভেবে শেষ করে ফেলবে। শয়তান মাইয়া, আমাকে এভাবে ফাঁসিয়ে কি ভাবছিস তুই এখন? তোর কারণে আমি এত বড় সমস্যায় পড়েছি। এখন বল কি করি? নিশি তিশার দিকে তাকিয়ে, দেখ তিশা, আমার আইডিতে কোনো সমস্যা ছিল না। আর আমি কি জানতাম ওই আরিয়ান ব্যাটা এত চালাক? মনে হয় আমাদের জন্যই জাল ফেলায় বসেছিল। কখন তার জালে আটকাবো সেই অপেক্ষায় ছিল। তাহলে বল, এখানে আমার দোষ কি? হারামি, তোর আইডিয়ার কারণেই এসব হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল এই আরিয়ান সোজা মানুষ না, একদম তেরা প্রকৃতির লোক। তাই আজকের পর থেকে আর কোনো উল্টাপাল্টা আইডিয়া দিবি না আমায়। তোর আইডিয়াগুলো তোর কাছেই রাখ, ভবিষ্যতে কাজে লাগবে তোর। এবার যা করার আমিই করব। ওকে, বাট ওই আরিয়ান জোহান এখনো আসছে না কেন রে?
কে জানে আমি কি তার বিয়ে নাকি যে তার সব খবর আমার কাছে থাকবে। আমি তো টেনশনে বাঁচতেছি না এই আরিয়ান জোভানের উদ্দেশ্য কি, অফিস ছেড়ে আমাকে এখানে কেন আসতে বলল। দেখাই যাক কি হয়। আরে এত ভয় পাস কেন, আমি আছি না। আমি আর তুই মিলে কতজনকে সাইজ করেছি, আরে এ তো কোনো ব্যাপারই না। সো ডার্লিং চিল। কিন্তু তিশার চিন্তা হচ্ছে ভীষণ চিন্তা, কারণ কয়েকদিন তিশা বুঝে গিয়েছে আরিয়ান কি জিনিস। ফ্ল্যাশব্যাক, সেদিন স্টোরুমে ঘটনার পর থেকে তিশার ভেতরে একটা সন্দেহ নামক রোগ জন্ম হয়। আর তিশার সন্দেহর তালিকায় যায় নামটি ছিল সে আর কেউ না, মিস্টার আরিয়ান। আরিয়ানের অদ্ভুত চাহনি আর তিশার প্রতি অতিরিক্ত কনসার্নিং তিশাকে ভীষণ ভাবালতো। অফিসের কোনো মেল কর্মচারীর সাথে তিশার কথাবার্তা একদম পছন্দ করতো না আরিয়ান। তাই একদিন সবাইকে নাকি নিজের ক্যাবিনে ডেকে ওয়ার্নিংও দিয়েছে, যার ফলে অফিসের কোনো মেল কর্মচারী আমার আশেপাশেও থাকতো না। আমাকে দেখলেই মাথাটা নিচু করে ফেলতো। শুধু কি তাই, আরিয়ান অফিসে আসার পর থেকে অর্ক আমার ক্যাবিনের সামনেও আসতে পারে না। অনেকবার চেষ্টা করেছে আমার সাথে দেখা করতে, কিন্তু ব্যর্থ হয়ে ফেরত যেতে হয়েছে। এসব কিছু শুধুমাত্র কোইন্সিডেন্স হতে পারে না, তাহলে এমনি আরিয়ানকে আমার প্রথম থেকেই সন্দেহ হতো। এসব জানার পর থেকে সন্দেহের বীজটা যেন আরো বেড়ে গেল। কেন জানি মন বলতো আরিয়ানের নামের পেছনে লুকিয়ে থাকা লোকটি আর কেউ না, আমার জিসানি। কিন্তু তার দলিল আর লিখিত প্রমাণ আমাকে কনফিউজড করত। মন বলতো এটাই জিসান, আর প্রমাণ আর দলিল বলতো না এটা জিসান না আরিয়ান। যখন কনফিউজডে মাথা ঘোরাচ্ছিল তখন নিশি একটা আইডিয়া দিল। নিশির ভাষ্যমতে যদি এই ব্যক্তি জিসান হয় তার স্বভাবগুলোই বলে দিবে সব, কারণ মানুষের চেহারা পাল্টাতে পারে, নামটাও পাল্টাতে পারে, কিন্তু স্বভাব বা অভ্যাস বদলাতে পারে না। তাই আমি নিশির কথা মতো ডিটেকটিভ মিশন চালু করলাম। আরিয়ান জোভানের ছোটোখাটো বিষয়গুলো খেয়াল করতে লাগলাম। তার খাবার খাওয়ার স্টাইল, কথা বলার ভঙ্গি, সে আর কি কি করে সব লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। বাট আফসোস তেমন কিছুই পেলাম না। এসব কিছুর চক্করে আমি আরিয়ানের আগের পিছেও কয়েকদিন ঘুরেছি। এই লোকটি মনে মনে আমাকে কেমন মেয়ে ভাবছে আল্লাহই জানে, কিন্তু এই লোকটি যে আমার থেকেও 10 কদম আগে চলে তা ভাবতেও পারিনি। আমি ভাবলাম শুধু আমি তাকে ফলো করছি, কিন্তু না, এই ব্যক্তিও আমার গতিবিধি নজরে রেখেছে। কি সাংঘাতিক! আর তা আমি আজকে জানতে পারলাম। আজ অফিস শেষ করে যখন লিফটে উঠে বাটন ক্লিক করতে নিব, আর তখনই ঝড়ের বেগে আরিয়ান কোথা থেকে এসে লিফটের ঢুকে গেল। ওনার এহেন কাণ্ডে আমি কিছুটা শকড হওয়ার সাথেও ভয়ও পেলাম। লিফটে যখন শুধু আমি আর আরিয়ান আছি, আমি আগে আর আরিয়ান আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে না তাকাতলেও এতটুকু বুঝতে পারছি আরিয়ান যে আমার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার আবার খুব অস্বস্তি লাগছে। আরিয়ান এক কদম সামনে বেড়ে আমার পাশে এসে দাঁড়ালো, আমার দিকে না তাকিয়েই প্রশ্ন করলো, তো মিস তিশা, আমার সম্পর্কে এত তাড়াতাড়ি জানা শেষ নাকি এখনো কিছু বাকি আছে? আমি তড়িৎ গতিতে আরিয়ানের দিকে তাকালাম। তার মানে এই লোক দেখে সব জানে। আমি যে এতদিনে তাকে ফলো করছিলাম, কিন্তু এর সামনে কিছু প্রকাশ করা যাবে না। তিশা কেমন জাসুস তুই ভান্ডাফাস হয়ে গেল এত তাড়াতাড়ি। উফ, গর্ধ কোথাকার। তাই আমি জেনেও না জানার ভান করে বললাম, কি জানা শেষ? কি সব বলছেন? এবার আরিয়ান তিশার ঠিক সামনে এসে দাঁড়ালো, আর তিশার সাথে সাথে 2 কদম পিছিয়ে চলে গেল, যার কারণে লিফটের দেয়ালে পিঠ ঠেকে গেল ওর। মিস্টার আরিয়ান, এ কেমন আচরণ? আরিয়ান আরো 2 কদম তিশার দিকে এগিয়ে তিশার ঠিক কাছে এসে দাঁড়ালো। আরিয়ান এত কাছে আসা তিশা এখন আরো বেশি অস্বস্তি বোধ করতে লাগলো, সাথে খুব বিরক্তও হচ্ছে। লিফটটা এখনো খুলছে না বলে। এত সময় তো লাগার কথা না। কি হলো মিস তিশা, কিছু বলছেন না যে? কল মি মিসেস তিশা আহমেদ। আমি আগেও বলেছি, আর আপনি কি সব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আজকাল মিস্টার জিসানকে মনে হয় একটু বেশি মনে করছেন। ইভেন ইফ ইউ ডোন্ট নো ইট মিস্টার আরিয়ান। সবই তো আমার, তাহলে জানার অধিকারটাও আমার আছে, তাই না? মানে?
আরিয়ান একটু বাঁকা হেসে। আপনি একটু বেশি বোকা, আসলে বয়সের দোষ। তাই তো আজকাল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। শুধু কি চোখে দেখেই মন জুড়াবেন? আরিয়ান তিশার দুপাশে হাত রেখে একটু ঝুঁকে বলল, আপনি চাইলে আমি পুরোটাই আপনার হতে পারি মিস তিশা। আমার কোনো সমস্যা নেই। আমি অলওয়েজ ফ্রি আপনার জন্য। মিস্টার আরিয়ান, আপনি কি জানেন আপনি যে একটা চিপ মাইন্ডের লোক? আর আপনার সাহস কি করে হলো আমাকে এসব কথা বলার? আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়িয়ে। বারে, আপনি লুকিয়ে দেখলে দোষ নেই, আর আমি বললেই সমস্যা। তিশা কিছু বলতে নিবে আর তখনই লিফটের দরজা খুলে যায়। তিশা আরিয়ানকে ক্রস করে লিফট থেকে বের হয়ে চলে যেতে নিলে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, মিস তিশা, আপনি রাগ করে যখন এইভাবে দ্রুত হাঁটা ধরেন তখন আপনার কোমরটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগে। সেটা কিন্তু আমাকে প্রতিনিয়ত আকর্ষণ করে চুম্বকের মতো, তা কি জানেন? আরিয়ানের এমন লাগাম ছাড়া কথায় তিশার মাথাটা গরম হয়ে যায়। ভয়ঙ্কর দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায় তিশা। করিডোরে সাজানো কৃত্রিম একটা ফুলদানি ছিল, সেটা আরিয়ানের ঠিক সামনের আছাড় মারে। তার মানে হলো তিশারও মন চাইছে আরিয়ানকে এভাবে আছাড় মারতে। ভাগ্যিস এই পাহাড়ের মতো মানুষটিকে তিশা তুলতে পারবে না বলে বেঁচে গেল আরিয়ান এই যাত্রায়। তিশা চলে যাওয়ার পর আরিয়ানও বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরে পার্কিং এর দিকে। আরিয়ানের কণ্ঠে ছিল, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, ও আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। সেদিন অফিস থেকে আসার পর নিশিকে ফোন করে সব খুলে বলে তিশা। নিশিও কিছুটা অবাক। আরে যাই বলিস না কেন তিশা, এই আরিয়ান জিসান ভাই থেকে না কিন্তু কোনো অংশে কম না। আমি সেদিন অফিসে দেখেছিলাম তাকে। নিলয় ভাইয়া পরিচয় করিয়ে দিয়েছিল। আর তার আমার সাথে এত সুন্দর করে কথা বলা, আমাকে বোন বলে ডাকা, এইসব দেখে আমার সত্যিই মনে হয় এটাই জিসান ভাইয়া। আর এই পর্যন্ত যা উনি তো তোর সাথে করেছে, একটু ভেবে দেখ, ভাইয়া ছাড়া তোর সাথে এমন করার সাহস কার আছে, তাও আবার ভাইয়ার অফিসে। কিন্তু নিশি, উনি যদি জিসান হতো তাহলে কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছে? আমাকে অন্তত বলতে পারতো। তা জানি না, কিন্তু আমাদের সত্যটা জানতে হবে। কিভাবে? এই আরিয়ান জোভান এর বাড়ি কোথায় রে? জানি না, কিন্তু অফিসে পেয়ে যাব ঠিকানা। তাহলে ঠিক আছে, কাল ওনার বাড়ির ঠিকানা নিয়ে সোজা আমরা কলেজের সামনে এসে পড়বি। আমরা তার বাড়ি গিয়ে তালাশ করব। আই হোপ কিছু না কিছু ক্লু তো পেয়ে যাব। সত্যি? কিন্তু আমার ভীষণ ভয় লাগছে নিশি। আরে আমি আছি না, তুই টেনশন করিস না, ঘুমা এখন, আর আমাকেও ঘুমোতে দে। আর পরের দিন নিশির প্ল্যানিং অনুযায়ী যখন তিশা আর নিশি আরিয়ানের বাড়িতে লুকিয়ে ঢুকেছিল, তখন বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় দুজন ক্যাপচার হয়ে যায়। আর তারই একটা ভিডিও রেকর্ডিং কাল আরিয়ান তিশাকে পাঠায়, যা দেখে তিশার মাথায় বাজ পড়ে। রেস্টুরেন্টে তিশা ও নিশির অপর পাশে বসে আছে আরিয়ান। তিশার দিকে না তাকিয়ে নিশিকে উদ্দেশ্য করে বলে, নিশি, আপনি এখানে কি করছেন? আমি তো মিস তিশাকে আসতে বলেছি, আপনাকে ইনভাইট করেছি বলে মনে হয় না। অ্যাকচুয়ালি ভাইয়া হয়েছে কি, লেট মি ফিনিশ নিশি। আমার কাছে কিন্তু মিস্টার রায়হানের নাম্বারও আছে। আপনি চাইলে এই ভিডিওটা ওনাকে পাঠাতে পারি। উনি মাস্ট বি খুব গর্বিত হবে ওনার বউ আর বোন চোরাচুপি কারো বাড়িতে প্রবেশ করেছে তা জেনে। রায়হানকে ফোন করার কথা শুনে নিশি সাথে সাথেই উঠে দাঁড়ায়। আসলে ভাইয়া আমার কিছু জরুরি কাজ আছে, আমি অন্য কোনো দিন আপনাদের সাথে আবার জয়েন হব, কেমন? আজ আসি। নিশি চলে যেতে নিলে তিশা নিশির ব্যাগটা ধরে ফেলে, চোখে ইশারায় নিশিকে। বুঝাই বোন রে, আমাকে এই দানবটার কাছে একা ফেলে চলে যাস না প্লিজ। নিশিও চোখের ইশারায় বলে, নিজে সামলাবি বলেছিলিস না, এখন সামলা, আমি ওইসবই নেই, বাই। তিশা অসহায় দৃষ্টিতে নিশির যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আরিয়ানের কর্কশ কণ্ঠে তিশা চকিতে তাকায়।
তাকিয়ে দেখে আরিয়ান ওরই দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তিশার সাথে সাথে চোখ সরিয়ে ফেলে, আরিয়ানকে জিজ্ঞেস করে। এখানে ডাকার কারণ? কিন্তু আরিয়ান কিছু বলতে যেন নারাজ, শুধু ওয়েটারকে ডেকে লাঞ্চ অর্ডার করে। মিস্টার আরিয়ান, কথা বলছেন না কেন? আমাকে এখানে কেন ডেকেছেন? আরিয়ান স্থির দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে। লাঞ্চ করার জন্য। মানে মানে কি? আপনি আমাকে লাঞ্চ করার জন্য এখানে এভাবে ডেকেছেন? কেন, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে বসে লাঞ্চ করব? নো, নেভার। তিশা উঠে চলে যেতে নিলে আরিয়ান ফোনটা হাতে নিয়ে বলে। আপনার ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে মিস তিশা। এটা ভাইরাল হলে রাতারাতি আপনি ফেমাস হয়ে যাবেন। মিডিয়া তো ঝাঁপিয়ে পড়বে, পত্রিকায় টেলিভিশনে শুধু আপনার খবরই প্রচার করা হবে। জিসান আহমেদের ওয়াইফ বলে কথা। তিশা রেগে আরিয়ানের দিকে তাকায়। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? যদি আপনি আমার কথা এখন না শুনেন তাহলে ব্ল্যাকমেইলই। আপনি যা খুশি মনে করতে পারেন, তবে তার আগে বসুন এবং লাঞ্চ করুন, বাকি কথা পরে হবে। তিশাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান একটু ধমকে সুরে তিশাকে বসতে বললে তিশাও ভয়ে চুপচাপ বসে পড়ে। রাগে তিশার গা জ্বলে যাচ্ছে, তাই বিড়বিড় করে বলে, দুনিয়ার সব হিটলার কি আমার কপালেই পড়ে? ক্লাবে আরিয়ানের পাশে বসে আছে অর্ক, হাতে তার ওয়াইনের গ্লাস। কিন্তু নিজের হাতের গ্লাসের চেয়ে অর্কে আরিয়ানের উপর ধ্যান এখন বেশি। হচকচ দেখে নীরবতা ভেঙে আরিয়ানই বলা শুরু করলো। কিছু বলবেন মিস্টার এ কে? আপনি কি করে জানলেন আমি কিছু বলবো? আরিয়ানের মুখের বাঁকা হাসিটাকে হয়তো খেয়াল করেনি, তাই এসব বলছে। আমি বোকা নই একে। আমার চোখ সামনে থাকলেও আমার আশেপাশে কে কি করছে সবই আমি জানি। কি বিশ্বাস হচ্ছে না? আমার পেছনে তাকিয়ে দেখুন। একজন বস তার অফিসে কর্মরত একজন সাধারণ কর্মচারীকে কোনো এক কারণে বকেছে আর মদ গিলছে, আর বেচারা কর্মচারী মাথা নত করে সব শুনছে। আমার রাইট সাইডে তাকিয়ে দেখুন, কয়েকজন ফ্রেন্ডস মিলে সেলিব্রেশন করছে। তাদের মধ্যে একজন আজ বাবা হয়েছে বলে, আর আপনি তো আমার এত কাছে বাম সাইডে বসে আছেন। আপনার মানিব্যাগে এখন ক্যাশ কত আছে তাও আমার জানা। একে একটু ভয় পেয়ে, এটা কি জিশান থেকে বিপজ্জনক? আপনি বিনা সংকোচে বলতে পারেন একে কি বলতে চান। আপনি আসলে স্মার্ট মিস্টার আরিয়ান, না বলে পারছি না। আচ্ছা, এত কোম্পানি রেখে আপনার নজর জিসান ইন্ডাস্ট্রিজের উপরই কেন পড়লো? যতটুকু আমি জেনেছি, মিস্টার জিশান মারা যাওয়ার পর কোম্পানির শেয়ারের দাম অনেক নেমে গিয়েছিল। কোম্পানির অবস্থাও তেমন ভালো ছিল না। কোম্পানিতে তো তালাই লেগে যেত যদি না মিস্টার নীলা এসে সামলাতো। এমন একটা কোম্পানিতে আপনারা তো ইন্টারেস্ট কেন, একটু বলবেন? আরিয়ান এবার নিজের হাতের গ্লাভসটা টেবিলে রেখে একের দিকে প্রশ্ন ছুঁড়ে মারলো। তাহলে তো বলতে হয় একে আমার মতো আপনিও বোকা। আপনার এই ডিলটা অনেক কোম্পানি নিতে চেয়েছিল, কিন্তু আপনি ওই সব কোম্পানি ছেড়ে এই কোম্পানিকে কেন চুজ করলেন বলেন তো? আমার তো কিছু পার্সোনাল রিজন ছিল তাই। মিসেস তিশা আহমেদ, রাইট? একে বিষম খেলো আরিয়ানের কথায়। আপনি কি করে জানেন? আরিয়ান এবার একের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানি তো আমি আরো অনেক কিছু জানি একে, বাট আমার আবার আপনার পার্সোনাল রিজন জানার কোনো ইন্টারেস্ট নেই, তাই বাদ দিলাম। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখুন, কোম্পানি তো আজ না হয় কাল আমারই হয়ে যাবে, কিন্তু এবার মজার বিষয় কি হয়েছে জানেন? কোম্পানির সাথে সাথে কোম্পানির এমডিকেও আমার চাই এখন। আর এই আরিয়ান যখন কোনো জিনিসের উপর হাত দেয়, সেই মুহূর্ত থেকে ওই জিনিসের মালিক হয়ে যায়। তাই আমার জিনিসে নজর দেওয়ার ফল আপনার জন্য হয়তো ভালো হবে না একে। আমি জিসান না যে আপনাকে আরো একটা সুযোগ দিব। একে ভরকে যায়। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মিস্টার আরিয়ান? আমি আপনাকে সাবধান করছি। একে রেগে ওখান থেকে চলে যায়। ভেবেছিল আরিয়ানকে ব্যবহার করবে নিজের কাজ উদ্ধার করতে। কিন্তু এই আরিয়ান দেখি আশিক হয়ে গিয়েছে তিশা। দিন দিন এই মেয়েটার পাল্লা এত ভারী হয়ে যাচ্ছে যে ওকে শাস্তি দেওয়ার আশা ছাড়তেই হবে ভবিষ্যতে। হঠাৎ আরিয়ানের কাঁধে হাত রাখলো কেউ। আরিয়ান দেখার আগেই দুজন ব্যক্তি আরিয়ানের দুপাশে বসে পড়ল। রায়হান আর নিলয়কে দেখে আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যালো আরিয়ান, কেমন আছেন?
আরিয়ান নিজেকে সামলিয়ে হাসি মুখে জবাব দিল সে ভালো আছে। নিলয় দুজনের জন্য ড্রিঙ্কস অর্ডার করতে নিলে রায়হান বাধা দেয়। সরি নিলয়, আমার জন্য অনলি সফট ড্রিঙ্কস চলবে। আর ইউ কিডিং মি? তুই বারে বসে সফট ড্রিঙ্ক খাবি? ভাই তোর তো বউ নেই, তাই জ্বালা বুঝিস না। অকারণে ড্রিঙ্কস করে বাসায় গেলে বউ খাটে জায়গা দিবে না। আজ একটা ড্রিঙ্কসের কারণে আমাকে নিশি 7 দিন বিছানায় জায়গা দেয়নি, জানিস? সোফায় ঘুমোতে হয়েছে। রায়হানের কথা শুনে নিলয় হাসিতে গড়াগড়ি। আরিয়ানেরও ভীষণ হাসি পেল, বাট তা প্রকাশ করলো না। সো রায়হান, বাড়ির সবাই কেমন আছে? ভালো তো? আপাতত ভালো, তবে বাবা খুব টেনশনে থাকে আজকাল। কেন, কি হয়েছে? কি আবার? তিশা, যার একমাত্র মেয়ে এত অল্প বয়সে বিধবা হয়ে গেছে, সে মেয়ের বাবার মনের পরিস্থিতি কেমন হওয়া উচিত বলতো? তার উপর তিশার জিসানের কথা মনে পড়লেই যখন তখন ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে বাবা তিশাকে নিয়ে খুব টেনশনে আছে। বুঝতে পারছি, কিন্তু কি করার আছে, সবই ভাগ্য। এটার সলিউশন তো কিছুই দেখছি না। বাবা অনেক ভেবে একটা সলিউশন বের করেছে। এতে তিশা হয়তো জিসানকেও ভুলে যাবে আর তিশার লাইফের গাড়িও আবার জ্বলে উঠবে। রায়হানের এমন কথায় আরিয়ান এবার বিষম খায় আর চকিতে রায়হানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সলিউশন? কি এমন সলিউশন বের করেছেন আপনার বাবা? ও মিস্টার আরিয়ান, আপনি আসলে খেয়াল করিনি, সরি। আসলে আপনি যেখানে বসে আছেন ওটা জিসানের পছন্দের জায়গা, তাই কিছুক্ষণের জন্য তো আমি ভুলেই গিয়েছিলাম আপনি জিসান না, আরিয়ান। আসলে আপনারা জিসানের সব কিছুই এক তো, তাই। ইটস ওকে, এখন বলুন কি? মিস তিশার জন্য এমন কি সলিউশন বের করা হয়েছে যে সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন? ও ওটা ওটা তেমন কিছু না। তবুও আমি জানতে চাই। কিন্তু কেন? ওটা আপনি জেনে কি করবেন? আরিয়ান এবার রাগী কণ্ঠে রায়হানকে জিজ্ঞেস করলো। আরিয়ান দাঁতে দাঁত চেপে মনে মনে বলছে, রায়হান বলুন প্লিজ। আসলে বাবা তিশার আবার বিয়ের চিন্তা করছে। বাবার মতে তিশা একবার অন্য কাউকে বিয়ে করলে নিজের অতীত থেকে বের হতে সহজ হবে। নতুন স্বামীর ভালোবাসায় পুরনো স্বামীকে হারানোর বেদনা ভুলে যাবে। আমার মতে এটাই ঠিক। হোয়াট? এমনকি বাবা তো ছেলেও খুঁজে রেডি করে রেখেছে। তিশার সাথেও খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কথা বলবে। আমি আশা করছি তিশা বাবার কথা ফেলবে না এবার। ও আচ্ছা, এত তাড়াতাড়ি ছেলেও রেডি করা হয়ে গিয়েছে? বাহ, ভালো তো। বিয়ে আবার? বিয়ে করার স্বাদ একদম মিটিয়ে দেবো ফাজিল মেয়ের। তাই নাকি? হলে তো ভালোই হবে। তোর ছেলেটা কে শুনি? কে আবার? ডাক্তার নিবিড়। উনি তো এক পায়ে রাজি তিশাকে বিয়ে করতে। মিস্টার আরিয়ান হয়তো নিবিড়কে চিনতে পারছেন না, না চেনারই কথা। নিবিড় আমার দুঃসম্পর্কের ফুপুর ছেলে। ডাক্তার মানুষ, ছেলে হিসেবেও ভালো। আর কি চাই? রাগে আরিয়ানের চেহারা কেমন শক্ত হয়ে গিয়েছে। হাতে রাখা গ্লাসটিকেও চাপ দিয়ে ভেঙে ফেলে, যার ফলে সাথে সাথে আরিয়ানের হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। রায়হান আর নিলয় ব্যাপারটা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করে, কি হলো মিস্টার আরিয়ান, এনি প্রবলেম? নো, আই এম পারফেক্টলি অল রাইট। আমার কিছু কাজ আছে, আমি আসি। আরিয়ান চলে গেল। আরিয়ান যাওয়ার পর নিলয় আর রায়হান হো হো করে হেসে দিল। যা বলিস রায়হান, একদম ফাটিয়ে দিয়েছিস। বেচারার আজ রাতের ঘুম হারাম। নিজেকে খুব চালাক মনে করে শালা। ও যে কলেজের হেডমাস্টার, আমি ওই একই কলেজের প্রফেসর, হয়তো ভুলে গিয়েছে সব। ওর রগে রগে চেনা আমার, আর আমাকেই বোকা বানাতে চেয়েছে। তাই তো সবচেয়ে দুর্বল জায়গাটাই আঘাত করেছি। রিয়াকশন না করে যাবে কোথায়? কিন্তু তোর মনে হয় না ও এখনো স্বীকার করবে ও আরিয়ান না? ও করবে, ওর ঘাড়ও করবে। একা একা হিরো সাজতে চায়, ভুলে গিয়েছে এই গল্পে আমরাও আছি। তাই তো। এখন কি করবে ও জানিস? কি আর করবে? মনে আজ আগুন লেগে গিয়েছে, নিভাতে হলে প্রিয়তমার কাছে এভাবে ধরা দিতেই হবে। নিলয় আর রায়হান আবার একসাথে হেসে উঠল, কারণ ওরা জেনে গিয়েছে আরিয়ানই জিসান। তাই তো তিশার বিয়ে মিথ্যা কথা বলে জিসানকে একটু শায়েস্তা করলো দুই বন্ধু মিলে। কারণ ওরা জানে জিসান নিজেকে যতই শক্তিশালী দাবি করুক না কেন, এই একটি জায়গায় এসে ও দুর্বল হয়ে যায়। আর আজও হলো। তিশার মুড অফ, ভীষণ মুড অফ। কেন, কি কারণে জানা নেই।
অফিসের জানালা দিয়ে মুখ করে চেয়ারে হালান দিয়ে বসে আছে। দৃষ্টি তার মেঘলা আকাশটার দিকে। আকাশটা কেমন মেঘে কালো হয়ে আছে, তাই তো সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আজ। তিশার মন চাইছে দূরে কোথাও ছুটে চলে যেতে, কোনো মেঘলা আকাশে, যেখানে থাকবে না কোনো পিছুটান, থাকবে না কোনো কষ্ট। আচ্ছা, এই বৃষ্টি তো সবকিছু ধুয়ে মুছে প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে সাজায়। তাহলে কি এই বৃষ্টি পারবে আমার জীবনের কালো মেঘগুলোকে সরিয়ে ফেলতে? আজ কেন জানি বৃষ্টি স্নান করতে মন চাইছে, নিজেকে সম্পূর্ণ ভিজিয়ে ফেলতে মন চাইছে। হয়তো এই বৃষ্টিই পারবে আমার কষ্টগুলো দূর করতে। হঠাৎ দরজার কারণ নক করার শব্দে তিশার ধ্যান ভাঙে। নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে বাইরে দাঁড়ানো ব্যক্তিটিকে ভেতরে আসতে বলে। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে নিবিড়। এই সময় নিবিড়কে দেখে তিশা কিছুটা চমকে যায়। আরে নিবিড় ভাইয়া, আপনি এই সময় এখানে? নিবিড় একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, এখানে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। কেমন আছো তুমি এখন? এই তো আছি। সবসময় এমন ডিপ্রেশন জড়ানো কথাবার্তা কেন বলো তো? তিশা একটু মুচকি হেসে, খুশি হবার মতো কিছু নেই যে জীবনে, তাই। তো অফিসে সব কেমন চলছে? শুনলাম জেসানের মতো দেখতে কোনো আরিয়ান নামক ব্যক্তি এসেছে, কথাটা কি সত্য? সত্য। তাহলে ও কি জিসান? আরে না ভাইয়া, এই লোকটা একটা বদমাশ টাইপের মানুষ। আমার জিসানের চেহারাটাই মিলে, শুধু আর কিছু না। বাট তুমি এত কনফিডেন্স কিভাবে? ভাইয়া, আপনি হয়তো ভুলে গিয়েছেন, জিসান আমার ভাইয়ের বাল্যকালের বন্ধু ছিল, আর এখন তো আমার হাজবেন্ড। সেই সুবাদে তাকে আমার থেকে কে ভালো করে চিনবে বলুন? এই ব্যক্তি জিসান হলে সবার আগে আমার কাছেই ধরা খেত। নিবিড় মাথা নাড়িয়ে, রাইট। মনে মনে নিবিড় একটু খুশি হলো এটা জেনে। নিজের গাড়ি থেকে নেমে আরিয়ান অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করলো। মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে নিজের কেবিনের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখ পড়ে তিশার কেবিনের দিকে। দরজাটা হালকা খোলা ছিল বলে স্পষ্ট দেখা যাচ্ছে তিশা ও নিবিড় কিছু একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে। নিবিড়কে দেখে আরিয়ান ওরফ জিসানি রায়হানের কথাগুলো মনে পড়ে গেল, আর তখনই মেজাজটার সাথে সাথে বিগড়ে গেল। এই মেয়ে কি সত্যি সত্যি এই নিবিড়কে বিয়ে করে নেবেনি? আরে কিভাবে বিয়ে করবে? আমি ওর স্বামী, এখনো বেঁচে আছি, তাহলে কিসের বিয়ে? কিন্তু আমি বেঁচে আছি এটা আমি জানি, তিশা তো জানে না। আমার শ্বশুর মশাই আমার পিচ্ছি বউটাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আবার বিয়ে টিয়ে না দিয়ে দেয়। না না, এ হতে পারে না। তখন আমার কি হবে? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। যার জন্য এত কিছু করেছি, যদি সেই আমার জীবনে না থাকে তাহলে এসব করে লাভ কি? সব কিছু জাহান্নামে যাক, আগে আমার বউকে আমার কাছে আনতে হবে, যেভাবেই হোক। আরিয়ান, ভাব কি করবি? আরে ওয়েট, আরিয়ান, আমি তো জিসান। হ্যাঁ, আমি জিসান। উফ, আমার মাথাটা মনে হয় গেছে। জিসান নিজের সাথে বিড়বিড় করতে করতে বলতে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, আর তখনই নিলয়ের সাথে আচানক ধাক্কা লাগে। নিলয় নিজেকে সামলিয়ে নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে কেমন টেনশনে মনে হচ্ছে। আর ইউ ওকে মিস্টার আরিয়ান? আরিয়ান একটু বিরক্ত চোখে নিলয়ের দিকে তাকিয়ে বলে, ইয়া, আই এম অল রাইট। আমার আবার কি হবে? ওকে বলে নিলয় একটু মুচকি হাসলো। নিবিড়কে সাথে নিয়ে তিশা কেবিন থেকে মাত্র বের হলো। নিলয় তা দেখতে পেয়ে তিশাকে একটু জোরেই পেছন থেকে ডাক দেয়, যাতে আরিয়ান শুনতে পায়। তিশা নামটি শুনে আরিয়ানও পেছনে তাকায়। কোথায় যাচ্ছ তিশা? এই তো নিবিড় ভাইয়ের সাথে লাঞ্চ করতে একটু বাহিরে। ওকে, লাঞ্চ করে তাড়াতাড়ি চলে এসো, একটা প্রজেক্ট নিয়ে কিছু ডিসকাশন করার ছিল তোমার সাথে। ওকে। বলে তিশা নিবিড়ের সাথে চলে গেল। একবার পেছনে তাকালে হয়তো বুঝতে পারতো একজোড়া রক্তিম চোখ ওকেই দেখছে। শুধু দেখছে না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিশা কেবিনে বসে কিছু ফাইল চেক করছে। রাগে এক প্রকার শরীর জ্বলছে ওর। তখনই নিবিড়ের সাথে লাঞ্চ করতে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে। কারণ ছিল আরিয়ান ফোন করে তিশাকে 10 মিনিটের মধ্যে অফিসে হাজির হওয়ার ফরমাশ জারি করেছে। অগত্যা তিশা না চাওয়া সত্ত্বেও নিবিড়কে সরি বলে অফিসে হাজির হতে হয়েছে।
তিশা খুব রাগ উঠলেও আপাতত এখন চুপ থাকাটা ভালো মনে করছে, কারণ শুধু শুধু নতুন কোনো ঝামেলায় জড়াতে চায় না তিশা, তাই চুপচাপ নিজের কাজ করছে।